আমরা যখন এই আলোচনা শুরু করছি বা এ বিষয়ে যখন বিস্তারিত আলোচনা করব, সেই মুহূর্তে জানতে পারা যাচ্ছে যে আনসারুল্লাহ মিয়া আনসারি এই জঙ্গি সংগঠনের দুজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং নেপাল থেকে এদের উদ্দেশ্য ছিল যে দিল্লিতে এসে সেখানে একটা বড়সড় বিস্ফোরণের ছক ছিল, যেটা নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি। ভারতের অপারেশন সিন্দুরের পর পাকিস্তান মাথা নত করলেও পাকিস্তান সেনা মাথা নত করেছে। সরাসরি যে যুদ্ধ বা সরাসরি যে অ্যাটাক তাতে হয়তো নাও যেতে পারবে, কিন্তু জিহাদিদের দ্বারা জিহাদিদের তৈরি করা প্লটে কিন্তু ভারতের ওপর আক্রমণের ছক কষা হবে বা হচ্ছে, সেটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে সত্যি হচ্ছে। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব এবং কেন আমরা শুধু যদি এই যে আমাদের প্রতিবেশী যে দেশগুলো রয়েছে, আমরা ভীষণ রকমভাবে পাকিস্তানকে নিয়ে আলোচনা করছি, বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, কিন্তু আমরা আমাদের প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, এদের কি ভূমিকা রয়েছে ভারতে এই ক্রস বর্ডার টেরোরিজম, স্পাইং বা স্পাই নেটওয়ার্ক, আইএসআই এর কি ষড়যন্ত্র রয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা ভীষণ রকমভাবে জরুরি। আমার সঙ্গে কথা বলার জন্য আমি এই মুহূর্তে আমার সঙ্গে পেয়েছি অনলাইনে প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। কর্নেল চৌধুরী, আমরা যখন এই আলোচনাটা করছি সেই সময়ই কিন্তু এই নেপাল লিঙ্কড দুজনকে অ্যারেস্ট করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। দিল্লিতে ভয়াবহ একটা বিস্ফোরণের ছক ছিল বা প্ল্যান ছিল বলেও জানতে পারা যাচ্ছে এই মুহূর্তে। আমরা যদি শুরুটা করি তাহলে কিন্তু আমাদের পিছিয়ে যেতে হবে 1999 সালে। আমরা যে জায়গাকে কেন্দ্র করে আলোচনা করছি, এই নেপাল, যেখানে যেটা নিয়ে চর্চার শেষ নেই, সেই IC-814 ভারতের একটি বিমানকে হাইজ্যাক করা হলো, কাঠমান্ডু থেকে দিল্লি আসছিল, তারপর সেটি ভারতের আকাশসীমায় প্রবেশ করতেই সেটাকে ঘুরিয়ে দেওয়া হলো লাহোরের দিকে, তারপর দুবাই, তারপর কান্দাহার। সেই সময় আমরা দেখেছি সেই সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং মাসুদ আজহার সহ 3 জঙ্গি মাস্টার মাইন্ডকে ভারত ছাড়তে বাধ্য হয়েছিল পরিস্থিতির চাপে। আমরা সেই আলোচনা থেকে শুরু করব, একদম ইতিহাসের সেই পাতা থেকে শুরু করব। তবে তার আগে একবার গ্রাফিক্স প্লেটে সেই সিনারিওটা একবার আপনাদের মনে করিয়ে দিই, তাহলে এই আলোচনা এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেটা আমরা আলোচনা করার চেষ্টা করছি। IC-814 ওই গ্রাফিক্সটা আমরা দেখাবার চেষ্টা করব। বিগত 2.5 দশকে কিভাবে নেপাল হয়ে উঠল জিহাদিদের স্বর্গরাজ্য। IC-814 প্লেন হাইজ্যাক, কাঠমান্ডু থেকে দিল্লিগামী সেই প্লেনটি ছিল। ম্যাপিংয়ের মাধ্যমে আপনাদের বোঝাবার চেষ্টা করব আজকে আমরা। সীমান্ত টপকে ভারতে গুপ্তচর বৃত্তির হাব এই নেপাল। তবে শুধু নেপাল নয়, নেপালের সঙ্গে ভুটান, ভারতের আরো এক প্রতিবেশী দেশ। বেশ, তারপর এই জায়গাগুলোকে কেন্দ্র করে বেশ কিছু বিষয় আলোচনা করার দরকার রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে। আমি সরাসরি কর্নেল চৌধুরীর কাছে চলে যাব। কর্নেল চৌধুরী, আমরা এই মুহূর্তে মানে পাকিস্তানকে নিয়ে খুব আলোচনা করছিলাম কয়েকদিন ধরে। পাকিস্তান থেকে ইনফিলট্রেট হচ্ছে বা হয়েছে কাশ্মীরে বা এলওসি পার করে এসেছে, ইনফিলট্রেট করেছে। আমরা এটা দেখেছি যে এলওসিতে পাকিস্তানের সেনা বা পাক রেঞ্জার তারা গোলাবর্ষণ, গুলিবর্ষণে ভারতীয় সোলজারদের সেই সময় ব্যস্ত করে রাখতো এবং পাশ থেকে ইনফিলট্রেট হতো জঙ্গিদের। এই ঘটনাও আমরা দেখেছি। কিন্তু চুপিসারে, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, নেপাল, ভুটান, এই জায়গাগুলো দিয়েও যে ইনফিলট্রেট হচ্ছে এবং সেটা ধীরে ধীরে যে একটা বিশাল বড় আকার ধারণ করেছে, সেটা কিন্তু আলোচনা করাটা ভীষণ রকম জরুরি। আপনি কিভাবে এটাকে ব্রিফ করবেন, কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? প্রথমে যখন কোন রাষ্ট্র, ভারতের প্রতিবেশী রাষ্ট্র, তাকে নিয়ে আমরা আলোচনা করব, আমাদের প্রথমে ভেবে নিতে হবে তার জিওগ্রাফিক্যাল লোকেশন কি এবং কেন গুরুত্বপূর্ণ ভারতের জন্য। কারণ আমার রাষ্ট্রের, আমার নিজের যতক্ষণ না ভালো দেখ আমার কি ভালো, সেটা নিয়েই প্রথমে আলোচনাটা শুরু। তো প্রথমে যে তুমি দুটো নাম দিলে, নেপাল এবং ভুটান,
তার সঙ্গে আমি আর একটা বাংলাদেশ অ্যাড করে দিচ্ছি, তাহলে আমাদের পূর্ব এবং উত্তর পূর্বে পুরো জিনিসটা হোলসামলি আমরা ডিসকাস করতে পারি। নেপালে আমাদের প্রায় 1751 কিলোমিটার আমাদের ইন্টারন্যাশনাল 1751, এবং এই 1751 কিলোমিটার কোন কোন রাজ্যের উপর দিয়ে যাচ্ছে ভারতবর্ষে? 3টে রাজ্য, স্পেসিফিক্যালি উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিম। আমরা ম্যাপটাও দেখাচ্ছি কর্নেল চৌধুরী, আপনার তাহলে ব্রিফ করতে সুবিধা হবে। একদম। আমাদের যে নেপালের যে বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার, ভারতের সঙ্গে যেটা আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তার সঙ্গে 1751 কিলোমিটার যে 3টে রাজ্য, উত্তরপ্রদেশ, বিহার এবং বেঙ্গল, পশ্চিমবাংলা, এই 3টে নিয়ে হচ্ছে 1751 কিলোমিটার। বিভিন্ন এন্ট্রি এক্সিট পয়েন্ট নেপাল থেকে আছে। এই নেপালে ঢুকতে এবং বেরোতে গেলে ভারতবর্ষ থেকে এই 3টে রাজ্য দিয়ে কোনো পাসপোর্ট অথবা ভিসা লাগে না। আমাদের এদিকে এসএসবি আছে, আইটিবিপি আছে, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ, সিএপিএফ এর বিভিন্ন অর্গানাইজেশন এই জায়গাটা গার্ড দিচ্ছে, কোনো কোনো জায়গায় বিএসএফ আছে। সেই দিকে নেপালের পুলিশ আছে, নেপালের রেঞ্জার্স আছে, নেপালের যারা বর্ডার দেখে তারা আছে। এখানে উল্লেখ যেটা, এখানে ঢুকতে এবং বেরোতে গেলে কোনো পাসপোর্ট ভিসা লাগে না। হ্যাঁ। এক, দ্বিতীয়ত এর আইবি ডিস্টেন্স 1751 কিলোমিটার। এটা প্রত্যেককে মাথায় রাখতে হবে, এটা দিয়ে শুরু করতে হবে, তাহলে জিনিসটা বুঝতে পারবো। সেকেন্ড, ভুটানে আমাদের এন্ট্রি পয়েন্ট আমরা পুনশলিং দিয়ে করি, পুরো কমপ্লিট আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বর্ডার হচ্ছে 700 কিলোমিটার, 700 কিলোমিটার আমাদের ভুটানের সঙ্গে ভারতের আইবি। তো একটা রাষ্ট্রের নেপালের 1751 এবং ভুটানের আমাদের 700 কিলোমিটার, 699 টু বি প্রিসাইজ, 699 কিলোমিটার। এই দুটো বলার পর আমি চলে আসবো যে জিনিস নিয়ে আজকে আলোচনা, জিওগ্রাফিক্যাল লোকেশন এবং ইম্পর্টেন্স কেন যদি না বুঝি তাহলে আমরা বাকিটা আলোচনা করতে পারবো। আমি একটা তথ্য শুধু আপনাকে দিয়ে দিই কর্নেল চৌধুরী, কারণ আমরা যেই মুহূর্তে আলোচনা করছি সেই মুহূর্তের একেবারে কারেন্ট আপডেট যেটা আমরা পাচ্ছি এই মুহূর্তে, ব্রেকিং নিউজ, কালিম্পং শহর থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিক্রেট সোর্স থেকে খবর পেয়ে পুলিশ এই অনুপ্রবেশকারী সম্পর্কে জানতে পারে এবং কি কারণে ওই ব্যক্তি শহরে এসে গা ঢাকা দিয়েছিলেন এবং বেশ কয়েকদিন ধরেই কালিম্পংয়ে এসে ওই ব্যক্তি সেখানে ছিলেন জানতে পারা যাচ্ছে। এবারে এটাও খতিয়ে দেখা হচ্ছে যে কোনো নাশকতার কোনো ছক রয়েছে কিনা। কেন এই প্রশ্নটা উঠছে, তার কারণ পুলিশের সন্দেহ হয়েছে বলেই, সিকিউরিটি বিভিন্ন যারা ফোর্সেস রয়েছে তাদের সন্দেহ হয়েছে বলেই